কখনো কখনো কাউকে ভালোবাসার জন্য চরম মূল্য দিতে হয়। জীবন জীবিকার তাগিদে ভালোবাসার মানুষকে ছেড়ে দূরে কোথাও চলে যেতে হয়। সেই ভালোবাসা যদি হয় সমুদ্রে মাছ ধরতে যাওয়া একজন জেলের। প্রিয়জনকে ছেড়ে 12 মাসের 9 মাসই সমুদ্রে যাত্রা করতে হয়। এই অবস্থায় বাড়িতে থাকা মেয়েটার ভীষণ কষ্ট হতো। তাই একদিন সে ওয়াদা করিয়েছিল সমুদ্রে মাছ ধরতে না যেতে, কিন্তু সে ওয়াদা ভঙ্গ করেছিল, যার জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছিল। তাদের এই লাভ স্টোরির গল্পটা আপনাকে হাসাবে, কাঁদাবে। মুভিটার নাম হচ্ছে থার্নডেল। আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। শুরুতেই গল্পের নায়িকা সাতিয়া রেল স্টেশনে মন খারাপ করে বৃষ্টির মধ্যে বসেছিল, কারণ কিছুক্ষণ আগে তার ভালোবাসার মানুষ রাজু প্রতিশ্রুতি ভেঙে চলে গেছে। রাজুকে বলেছিল তুমি আর কখনোই মাছ ধরতে যাবে না। রাজু প্রতিশ্রুতিও দিয়েছিল, কিন্তু কথা রাখেনি, সে চলে গেছে। বছরের 9 মাস তারা মাছ ধরে আর বাকি 3 মাস বাড়িতে থাকে। আর এটা সাতিয়ার জন্য অনেক কষ্টের। রাজুর জন্য সাতিয়ার মাসের পর মাস অপেক্ষা করতে হতো, কিন্তু একটি মেয়ের জীবন এভাবে চলতে পারে না। অনেক ভেবে চিন্তে রাজুর উপর রাগ অভিমান করে বাবাকে সে জানায়, বাবা, আমার বিয়ের জন্য ছেলে দেখো। এটা শুনে বাবা কিছুটা অবাক হয়, কারণ সে রাজুকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার চিন্তা করতে পারে, এটা অবাক হওয়ার মতোই ছিল। পরের দিন ঘটকের মাধ্যম হয়ে ছেলেপক্ষ সাতিয়ার বাড়িতে আসে তাকে দেখতে। ছেলের নাম মুরালি, সে ব্যাংকে চাকরি করে। সাতিয়াকে প্রথম দেখাতেই মুরালির ভীষণ পছন্দ হয়ে যায়। সাতিয়াও বিয়েতে কোনো দ্বিমত পোষণ করে না। এরপর দুই পরিবার বিয়ের আলোচনা এগিয়ে নিয়ে যেতে থাকে। একদিন সাতিয়া মুরালিকে একটি জায়গায় ডাকে নিজের কিছু পার্সোনাল বিষয় শেয়ার করার জন্য। সাতিয়া তাকে বলে, আমি রাজু নামের একজনকে ভালোবাসি। এটা শুনে বেচারার ঘাম বের হয়ে যায়। সাতিয়া বলে, কিন্তু বিয়ে আমি আপনাকেই করতে চাই। মুরালি বলে, এটা কিভাবে সম্ভব? ভালোবাসেন একজনকে আর বিয়ে করবেন অন্য একজনকে? সাতিয়া তখন বলে, এটা বোঝার জন্য আমার পুরো কাহিনী আপনাকে শুনতে হবে। সাতিয়া তখন কাহিনী বলতে শুরু করে। তাদের গ্রামের পুরুষেরা বেশি টাকা বেতনের জন্য গ্রাম থেকে 2000 কিলোমিটার দূরে গুজরাট বন্দরে 9 মাসের চুক্তিতে মাছ ধরতে যায়। সমুদ্রের গভীরে কিছুদিন মাছ ধরে তারা আবার ঘাটে ফিরে আসে মালিককে মাছগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আর ওই সময়টাতেই যে যার পরিবারের সাথে ফোনে কথা বলে নিত, কারণ সমুদ্রের গভীরে নেটওয়ার্ক সিগন্যাল পায় না। আর এখানে তাদের দলের থান্ডেল হচ্ছে করিম চাচা। তাদের ভাষায় থান্ডেল মানে হচ্ছে দলনেতা বা লিডার। সমুদ্রের মাঝে যখনই নেটওয়ার্ক সিগন্যাল পেত, তখনই রাজু সাতিয়াকে ফোন করত, আর সাতিয়া যেন প্রেমের সমুদ্রে হারিয়ে যেত। দুজনে ভালোবাসার কথা বলতো, তারা একে অপরকে ভীষণ ভালোবাসে। এরপর একদিন তাদের দুজনের অপেক্ষার প্রহর শেষ হয়। মাছ ধরা শেষে হাতে কিছু টাকা নিয়ে রাজু ও তার দলের সবাই বাড়ি ফিরে আসছিল। তবে রাজু নিজের বাড়িতে যাওয়ার আগে স্টেশনে তাড়াহুড়া করে নেমে যেত সাতিয়ার সাথে দেখা করার জন্য। সাতিয়া শিব মন্দিরে প্রার্থনা করছিল রাজুর জন্য। রাজু তখন দৌড়ে আসছিল দেখা করতে। এরপর সে এসেই সাতিয়ার হাত ধরে ফেলে। সাতিয়া খুশিতে যেন আত্মহারা হয়ে যায়। রাজু সাতিয়াকে নিয়ে দৌড়ে দৌড়ে লাইট হাউসের উপরে নিয়ে যায়। লাইট হাউসে তার টানানো পতাকা সে খুলে ফেলে। সাতিয়া প্রতিবারই সমুদ্রে মাছ ধরার সফরে যাওয়ার আগে পতাকা উত্তোলন করে যায়, আর ফিরে এসে পতাকা নামিয়ে ফেলে। তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে যায়। তারা এই দিন দেখার জন্য, দুজনে একত্রিত হওয়ার জন্য কত মাসের পর মাস অপেক্ষা করেছে। আর তাদের দুজনের ভালোবাসার ব্যাপারটা সবাই জানে। তাদের পরিবারও দুজনকে মেনে নিয়েছিল। এরপর রাজুর বাবাকে দেখানো হয়, সে বেঁচে নেই। রাজুর বাবাও একজন থান্ডেল ছিল, মানে লিডার। সে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতো। রাজুও ঠিক বাবার মতোই হয়েছে। রাজু চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। তখন সে দেখতে পায় করিম চাচার মেজাজ খারাপ। সে দোকান থেকে মদ কিনে মদ খাচ্ছে। রাজু সমস্যা বুঝতে পেরে চাচাকে বলে, কি হয়েছে চাচা? তখন সে বলে,
আবারও অবৈধভাবে বালু উত্তোলনের কাজ শুরু হয়েছে গ্রামে। ঘুষ দিয়ে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছে, কিন্তু এতে করে তাদের জন্য, গ্রামের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। মানুষের জীবন চলে গেলেও তাদের যায় আসে না। আমি বাধা দিতে গিয়েছিলাম, কিন্তু সে কোনো কথাই শুনছে না। উল্টো আমাকে অনেক অপমান অপদস্থ করেছে। আমি একজন থার্নডেল হওয়া সত্ত্বেও কিছুই করতে পারছি না। এটা একজন লিডারের জন্য খুবই লজ্জাজনক বিষয়। সবকিছু শুনে রাজু সেখানে গিয়েই ডিরেক্ট অ্যাকশনে চলে যায়। তাদের সবাইকে বেধড় মার মারতে থাকে। সবাইকে মেরে এই গ্রামের মানুষজনকে এই বিপদ থেকে সে উদ্ধার করে। এরপর করিম চাচা রাজুকেই যোগ্য থার্নডেল, যোগ্য দলনেতা মনে করে, কারণ সে গ্রামের যে কোনো বিপদ আপদে দুর্বারের মতো ঝাঁপিয়ে পড়ে। লিডার হওয়ার যোগ্যতা সেই রাখে। তাই চাচা রাজুকে আজ থেকে তাদের দলের থার্নডেল বানিয়ে দেয়। আজ থেকে রাজুই লিডার। এরপর দেখতে পাই সাতিয়ার বড় বোন চন্দ্রার মেয়ের জন্মদিন, তাই গ্রামের সবাইকে ইনভাইট করেছে। তখন মেয়েটির বাবা মেয়েকে একটা খেলনা গিফট করে, কিন্তু চন্দ্রা এসে মেয়েকে নিয়ে চলে যাচ্ছিল। মেয়েটির বাবা বলে, আমি ওর সাথে কথা বলছি, তুমি টেনে নিয়ে যাচ্ছ কেন? তখন চন্দ্রা বলে, এরপর তো ঠিকই 9 মাসের জন্য গায়েব হয়ে যাবে, তখন তো আমাকেই তার দেখাশোনা করতে হবে। সাতিয়া এসে বলে, দিদি বাদ দাও না, সে মাত্র সময়ই পায় 3 মাস মেয়ের সাথে সময় কাটানোর। চন্দ্রা বলে, তুই এসবের কি বুঝবি? তোর তো এখনো বিয়ে হয়নি, যখন রাজুর সাথে তোর বিয়ে হবে তখন বুঝবি। তখন সাতিয়ার মন কিছুটা খারাপ হয়, তাই সে রাজুর দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। দেখতে দেখতে রাজুর ছুটির সময়ও শেষ। আগামীকাল আবার তাকে সমুদ্রপথে মাছ ধরতে যেতে হবে। তাই সেই রাতে রাজু ও সাতিয়া দুজনে বসে সময় কাটাচ্ছিল। সাতিয়া রাজুর বুকে মাথা রেখে আরাম করছিল। আরাম করতে করতে এক সময় ঘুমিয়ে যায়। তখন রাজু আলতো করে তাকে ওখানে রেখে সকালবেলা চলে যায়। আর চলে যাওয়ার আগে সেই লাইট হাউসে পতাকা বেঁধে যায়। সাতিয়া ঘুম থেকে উঠে দেখে রাজু নেই। লাইট হাউসের দিকে তাকিয়ে পতাকা দেখে বুঝতে পারে রাজু চলে গেছে। আর রাজু এবারই প্রথম থার্নডেল হিসেবে মাছ ধরার সফরে যাচ্ছে। এরপর সমুদ্র থেকে রাজু সাতিয়ার সাথে ফোনে কথা বলছিল। দুজন দুজনের ভালোবাসা আবেগের কথা শেয়ার করছিল, কিন্তু বারবারই নেটওয়ার্ক সমস্যা করছিল। এরপর হঠাৎই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক এর কিছুদিন পর সমুদ্র থেকে একটা নৌকা পাড়ে ফিরে আসে। একটা নৌকা ডুবে গিয়েছিল, আর সেই দুর্ঘটনায় সাতিয়ার বড় বোন চন্দ্রার স্বামী মারা গেছে। তাই স্বামীকে হারিয়ে চন্দ্রা শোকে পাথর হয়ে যায়। সাতিয়া বোনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সবকিছু মিলিয়ে সাতিয়া রাজুকে নিয়েও টেনশনে পড়ে যায়, কারণ জেলেদের এমন জীবনযাপনের জন্য পরিবার ছেড়ে দূরে থাকতে হয়, জীবনের নিশ্চয়তাও নেই। এসব চিন্তা মাথায় নিয়ে রাতে সে ঘুমাতেও পারছিল না। বাবা মেয়েকে জাগ্রত দেখে বলে, কি হয়েছে মা? তখন সাথিয়া বাবার কাছে জানতে চায়, বাবা, আমাদের জেলে জাতির মধ্যে সবাই সমুদ্রে যায় মাছ ধরতে, কিন্তু তুমি মাছ ধরতে না গিয়ে বাড়িতে বসে জাল বুনো কেন? তখন বাবা বলে, আমিও এক সময় মাছ ধরতে পছন্দ করতাম, কিন্তু একদিন মাছ ধরা শেষে সমুদ্র থেকে বাড়িতে ফিরে এসে জানতে পারি অনেকদিন আগেই আমার স্ত্রী মারা গেছে। তাকে শেষ দেখাটা পর্যন্ত দেখতে পারিনি। সাতিয়া তখন অনেক ছোট। মা মারা যাওয়ার পর গৌরমা তার বাড়িতে তোমাকে আশ্রয় দিয়েছিল, আর সেদিন থেকে আমি মাছ ধরা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি যদি মাছ ধরতে সমুদ্রে যাই তাহলে তোমাকে কে দেখবে, কে তোমার যত্ন নেবে। তাই সেদিনের পর থেকে সে আর মাছ ধরতে যায়নি। সাতিয়া বলে, তাহলে আমি যে রাজুর কাছে চলে যাচ্ছি তুমি বাধা দাও না কেন? বাবা বলে, কারণ তুমি তাকে পছন্দ করো, তাই তোমার সিদ্ধান্ত আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি চাই না রাজুর সাথে থাকো তুমি। এরপর অনেক দিন বাদে রাজু সমুদ্র থেকে ফিরে আসে। সাতিয়া দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো নিয়ে সাতিয়া রাজুকে নিয়ে ভীষণ টেনশন করে। যদি রাজুর কিছু হয়ে যায় তাহলে তার কি হবে? এভাবে দিনের পর দিন মাস যেতে থাকে, কিন্তু সাতিয়ার মন সব সময় খারাপ থাকে।
অনেকদিন থেকেই রাজুকে সে একটা কথা বলতে চাচ্ছে, কিন্তু বলার সাহস পাচ্ছে না। সাথিয়া চায় না রাজু দূর সমুদ্রে গিয়ে মাছ ধরুক। রাজু তার এমন মন খারাপ করে বসে থাকার কারণ জানতে চায়। সাথিয়া তখন বলে, আমি তোমাকে নিয়ে সব সময় আতঙ্কে থাকি। আমি চাই না তুমি আর সমুদ্রে মাছ ধরতে যাও। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সিদ্ধান্ত বাদ দিতে বলে। কিন্তু রাজু বলে, আমি একজন থার্নডেল। আমি জমির থেকে সমুদ্রে বেশি শক্তিশালী। 10 বছর ধরে আমি মাছ ধরছি। নৌকা ডুবে গেলেও এই রাজু ডুববে না। এখন পর্যন্ত কি কোনো দুর্ঘটনা ঘটেছে? ঘটেনি। সাতিয়া বলে, তুমি বিষয়টা বুঝতেছো না। তুমি আর কখনোই সমুদ্রে যাবে না। রাজু বলে, আচ্ছা বসো। সাতিয়া তার উপর রাগ করে আছে। তখন রাজু বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে আর কখনোই যাব না। সাতিয়া বলে, সত্যি তো? তাহলে আমাকে প্রতিশ্রুতি দাও তুমি আর যাবে না। তখন রাজু বলে, আচ্ছা ঠিক আছে, আর যাব না। এবার তো হাসো। তখন সাতিয়া খুশি হয়। ঠিক 3 মাস পর আবারও তাদের সমুদ্রে মাছ ধরতে যেতে হবে। কিন্তু এই কথা সাতিয়াকে সে বলার সাহস পাচ্ছিল না। কারণ রাজু একজন থার্নডেল। দলনেতা হিসেবে তার অনেক দায় দায়িত্ব রয়েছে। সেদিন রাতে রাজু সাতিয়াকে সময় দিয়ে তাকে ঘুম পাড়িয়ে খুব ভোরেই রাজু চলে যায়। কিন্তু সকাল হওয়ার পর সাতিয়া রাজুকে দেখতে পায় না। লাইট হাউসে সে পতাকা উড়তে দেখতে পায়। তার মানে রাজু আবার মাছ ধরতে যাচ্ছে। সাতিয়া এক দৌড়ে স্টেশনে চলে আসে রাজুকে থামাতে। এই, তুমি না কথা দিয়েছো, তাহলে যাচ্ছ কেন? রাজু বলে, আমি থার্নডেল, তার উপর অনেক দায়িত্ব। কিন্তু সাতিয়া তাকে কোনোভাবেই যেতে দিচ্ছিল না। রাজু তাকে অনেক বোঝানোর চেষ্টা করে আর বলে, এবার ফিরে এসেই আমরা বিয়ে করব। প্লিজ হাসি মুখে আমায় বিদায় দাও। কিন্তু সাতিয়া তাতেও খুশি নয়। সাতিয়া সাফ সাফ বলে দেয়, এবার যদি চলে যাও তাহলে শুধু মাছ ধরার জন্য না, আমাকেও তোমাকে হারাতে হবে। এবার ভেবে দেখো কি করবে। রাজু যেন মাঝ সমুদ্রে আটকে যায়। সাতিয়াকে সে আর কিভাবে বুঝাবে? আমার উপর 22 জন লোক ও তার পরিবার নির্ভর করে, বোঝার চেষ্টা করো, প্লিজ বিদায় দাও। কিন্তু সাতিয়া তার কোনো কথাই শুনতে রাজি নয়। এরই মধ্যে ট্রেন ছেড়ে দেয়, অথচ সাতিয়া তাকে বিদায় জানায় না। সে রাগ অভিমান করে আছে। শেষমেশ রাজুকে বাধ্য হয়ে ট্রেনে উঠে যেতে হয়। কিন্তু সাতিয়া তার দিকে ফিরেও তাকায় না। যাওয়ার সময় রাজু বলে, আমি তোমাকে খুব ভালোবাসি আর খুব শীঘ্রই ফিরে আসব। রাজু চলে যাওয়ার পর যখনই ফোনে নেটওয়ার্ক সিগন্যাল পেত, তখন সাতিয়াকে ফোন দিত। কিন্তু সাতিয়া তার সাথে কথা বলবে না। রাজু অনেকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সাতিয়া কোনোবারই তার ফোন ধরে না। সে একবারের জন্য কথা বলে না। সাতিয়া সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ভালোবাসা এভাবে টিকিয়ে রাখা সম্ভব নয়। সাতিয়া রাজুর সাথে একেবারেই কথা বলা অফ করে দেয়। কিন্তু রাজু তো কথা না বলে থাকতে পারছিল না। এভাবেই দিন মাস পেরিয়ে যায়। রাজু সাতিয়াকে দেওয়া কথা না রাখায় রাজুর উপর সাতিয়া মন একদম ভেঙে গিয়েছিল। রাজুও নিজেকে সমুদ্রে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না, আর আমি তাকে নিয়ে ভয়ে দিন কাটাতে পারবো না। কাউকে ভালোবাসলে চিন্তা হয়, কিন্তু সেই চিন্তা যদি ভয়ে রূপান্তর হয়, তাহলে আমার এমন ভালোবাসার দরকার নেই। সাতিয়া বলে, রাজু চলে যাওয়ার পর যদি এই পৃথিবীতে একজন মানুষ থাকে আমার জন্য, সে হচ্ছে আমার বাবা। আর বাবাকে সব থেকে যে জিনিসটা খুশি এনে দিতে পারে, সেটা হচ্ছে আমার বিয়ে। কিন্তু তোমাকে বিয়ে করার আগে রাজুকে আমি 3টা কথা বলতে চাই। প্রথমত, আমি তাকে ধোঁকা দেইনি। এরপর আমার মনের মধ্যে তার জন্য কোনো জায়গা নেই, ভালোবাসাও নেই। এই 3টা কথা বলার পর ওর সাথে সব সম্পর্ক খতম হয়ে যাবে। এরপর আমি আপনাকে বিয়ে করব। মুরালি সব শোনার পর বলে, আজ থেকে আমি রাজু ফিরে আসার অপেক্ষায় থাকব। মুরালি সাতিয়ার ইচ্ছে মেনে নিয়েছিল। আর এদিকে রাজু ও তার দলের লোকেরা মাছ ধরার সময় হঠাৎই সমুদ্রে ঝড় শুরু হয়। সমুদ্রের প্রচন্ড উত্তাল ঢেউয়ে তারা নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা সবাই মহা বিপদে পড়ে যায়। সারা রাত এই ঝড় মোকাবেলা করার পর তাদের নৌকা অজানা এক গন্তব্যে এসে পৌঁছায়। কিছুক্ষণ পরই পাকিস্তান নৌবাহিনী চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। রাতের প্রবল ঝড়ে তাদের নৌকা পাকিস্তানের সীমানায় চলে এসেছিল। এরপর পাকিস্তানি নৌবাহিনী তাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর তাদের কোর্টে হাজির করা হয়।
ইতিমধ্যে পাকিস্তানে তাদের গ্রেপ্তার হওয়ার ব্যাপারটা রাজুর গ্রামে চিঠি চলে আসে। তখন গ্রামের সবাই খুব টেনশনে পড়ে যায়, তাদের পরিবার বিপদে পড়ে যায়। রাজুদেরকে জেলে পাঠানো হয় ততদিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত প্রমাণ হচ্ছে তারা আসলে জেলে নাকি কোনো এজেন্ডা। এদিকে একটি পত্রিকা থেকে কিছু লোক আসে পাকিস্তানে যারা আটকে আছে তাদের পরিবারের সকলের ছবি তুলতে। এরই মধ্যে সাতিয়ার কাছে আরো একটা চিঠি এসেছিল, যেখানে রাজু চিরকুটে লিখেছিল, 3 মাস হয়ে গেছে, তোমার কণ্ঠ শুনতে পাই না, তোমাকে দেখতে পাই না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না। রাজুর এই চিঠি পড়ার পর সাতিয়া অনেক ইমোশনাল হয়ে যায়। পাকিস্তান জেলে যারা আটকা পড়ে আছে তাদের পরিবার পড়ে যায় আর এক বিপদে। টাকা পয়সা ছাড়া দোকান থেকে তাদের বাকি দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু খেয়ে পরে তো বেঁচে থাকতে হবে। এর মধ্যে সাতিয়ার হঠাৎ মনে পড়ে যায় রাজু তাকে একবার বলেছিল তাদের আড়তের যে মালিক সে তাদের 7 মাসের মজুরি আটকে রেখেছে। তখন সাতিয়া ওই মালিকের সাথে দেখা করার জন্য মুরালিকে নিয়ে গুজরাটে চলে যায়। মালিকের সাথে দেখা করে সাতিয়া তাদের জেলেদের কঠোর পরিশ্রমের টাকাগুলো ফেরত দিতে বলে। এই কথা শুনে মালিক রেগে যায়, ওই টাকা দাবি করার তুমি কে? সে টাকা না দিয়ে সাতিয়াকে অপমান করে তাড়িয়ে দেয়। কিন্তু সাতিয়া ওই টাকা যদি না নিয়ে যেতে পারে তাহলে তাদের পরিবার অনাহারে মরবে। তাই সাতিয়া বাইরে এসে রাস্তার মাঝখানে অন্বেষণে বসে যায়। মুরালিও তাকে সঙ্গ দিচ্ছিল। যখন দীর্ঘ সময় পার হয়ে যায় তখন আশেপাশে থাকা অন্যান্য সুশীল মানুষ ও জেলেরা এসে সাতিয়ার সাথে যোগ দেয়। এরপর মিডিয়া কর্মীর লোকজন এসে সাক্ষাৎকার নিয়ে বিষয়টা নিউজ করে দেয়। এতে করে ওই মালিকের অনেক বদনাম হতে থাকে এবং তার ব্যবসার ক্ষতি হতে থাকে। তখন ওই মালিক বাধ্য হয়েই সবগুলো টাকা দিয়ে দেয়। এরপর সাতিয়া বাড়িতে এসে প্রত্যেক পরিবারকে যার যার পাওনা টাকা বুঝিয়ে দেয়। এতে করে তারা ভীষণ খুশি হয়। সাতিয়াকে তারা কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে ইন্ডিয়ান গভর্নমেন্ট পাকিস্তানে আটকে থাকা জেলেদের মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এরপর একদিন হঠাৎই সাতিয়ার কাছে খবর আসে 15ই আগস্ট স্বাধীনতার দিন পাকিস্তানে যে 22 জন জেলে আটকা পড়ে আছে তাদের মুক্তি দেওয়া হবে। এটা শুনে সাতিয়া খুশিতে আত্মহারা হয়ে যায়। অপরদিকে রাজুরাও যখন তাদের মুক্তি দেওয়ার বিষয়টা জানতে পারে তখন তারাও খুশিতে উল্লাস করতে থাকে। তাদের কষ্টের দিন যেন শেষ হতে চলেছে। যেহেতু 15ই আগস্ট রাজু মুক্তি পাচ্ছে তাই মুরালির সাথে সাতিয়ার বিয়ের দিনটাও এগিয়ে আনা হয়। 2 সেপ্টেম্বর তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়, কারণ এর আগেই রাজু চলে আসবে আর সাতিয়াও রাজুকে ওই 3টা কথা বলে দিতে পারবে। মুরালির সাথে সাতিয়ার বিয়ের কার্ডও ছাপা হয়ে যায় আর এই কার্ড একদিন পাকিস্তানেও পৌঁছে যায়। সাতিয়ার বিয়ের কার্ড দেখে তারাও খুব হতবাক হয়ে যায়, কিন্তু করিম চাচা জানায় বিষয়টা রাজুকে এখনই জানানোর দরকার নেই, জানতে পারলে ভীষণ কষ্ট পাবে। তাছাড়া 15 আগস্ট তো মুক্তি পাচ্ছে সবাই। তখন রাজু সাতিয়ার পাশে থাকলে তখন সাতিয়াকে বিয়ে করার সাহস কেউ দেখাতে পারবে নাকি। যাই হোক, এরপর পাকিস্তান কোর্টে রাজুদের মুক্তি দেওয়ার বিষয়টা আদালত রায় দিয়ে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে তাদের কাছে একটা খবর আসে কোনো একটা ঝামেলা হয়ে গেছে, তাই কোর্ট সেখানেই স্থগিত করে দেওয়া হয়। রাজুরা কিছুই বুঝতে পারছিল না তাদের সাথে হচ্ছেটা কি। এরপর জানতে পারি ভারতের জম্মু কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় দেশের পরিস্থিতি খুবই খারাপ আর এ কারণেই রাজুদের মুক্তি দেওয়ার বিষয়টা পিছিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক না হলে কিছুই করা যাবে না। এরপর কোর্ট থেকে রাজুদের গাড়িতে করে আবার জেলে নেওয়া হচ্ছিল, কিন্তু বাইরে ভারতীয়দের বিরুদ্ধে পাকিস্তান জনগণের মধ্যে দাঙ্গা চলছে, তাই পুলিশ অফিসার বারবার করে সতর্ক করে দিচ্ছিল বাইরের লোকজন যেন কোনোভাবেই বুঝতে না পারে গাড়িতে ভারতীয় আসামি রয়েছে। জানতে পারলে নিশ্চিত তারা তাদের মেরে ফেলবে। কিন্তু হঠাৎ করে একজন গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে যায় এবং সবাইকে বলে তাদের সাথে আন্দোলনে যোগ দেওয়ার জন্য। কিন্তু একজনের হাতে স্ট্যাচু আঁকা দেখে বুঝে যায় এরা সবাই ভারতীয়। তখন লোকটা সবাইকে বলে দেয় গাড়িতে ভারতীয়দের নেওয়া হচ্ছে, তাদের মারো। অবস্থা ব্যাগদিক বুঝতে পেরে রাজু লোকটাকে লাথি মেরে ফেলে দেয় এবং গাড়ি থেকে বের হয়ে ধাক্কা ধাক্কি করে পাকিস্তানিদের হাত থেকে পালাতে থাকে। অনেক কষ্টের পর তারা পালাতে সক্ষম হয়। পালিয়ে যেতে না পারলে তারা সবাই নিশ্চিত মারা যেত। রাজুরা পালিয়ে যাওয়াতে পুলিশ মহা বিপদে পড়ে যায়।
এমন একটা পরিস্থিতিতে ভারতীয় আসামিরা পালিয়ে গেছে। এখন পুলিশ উচ্চ কর্তৃপক্ষের কাছে কি জবাব দেবে? তাদের চাকরি থাকে কিনা সন্দেহ। এর কিছুক্ষণ পর দেখতে পাই রাজু সবাইকে নিয়ে আবার থানায় চলে এসেছে। তারা পালিয়ে যায়নি। পুলিশ তাদের এমন সততা দেখে খুবই হতবাক হয়ে যায়। রাজুরা ফিরে এসে পুলিশদের বাঁচালো। ভারত পাকিস্তান দাঙ্গার কারণে তাদের মুক্তি হওয়ার বিষয়টা বিলম্ব ঘটার জন্য সাথিয়া তাদের অন্ধ্রপ্রদেশ মন্ত্রীর সাথে কথা বলে সাহায্য সহযোগিতা আবদার জানায়। তখন সে বলে, এই মুহূর্তে তোমাকে একজন সাহায্য করতে পারে, দিল্লির সাবেক প্রাইম মিনিস্টার বনশরী সুরাজের মেয়ে ভাবনা সুরাজ। তুমি দিল্লি গিয়ে তার সাথে দেখা করো, কাজ হয়ে যাবে। এরপর সাথিয়া মুরালিকে নিয়ে দিল্লি চলে যায় তার সাথে দেখা করতে। কিন্তু তাদের মতো মন্ত্রীদের সাথে চাইলে কি আর দেখা করা যায়? দেখা করার জন্য পারমিশনের দরকার হয়। দেখতে দেখতে 15 আগস্টের দিন চলে আসে। অস্বাভাবিক পরিস্থিতির জন্য তাদের রিলিজ ডেট বাতিল হয়ে গেছে। তার মধ্যে আজ আবার ইন্ডিয়ার স্বাধীনতা দিবস। কিন্তু পাকিস্তানি জেলে রাকিম ভাই নামের একজন সন্ত্রাসী আধিপত্য বিস্তার করত। তারা স্বাধীনতা দিবসে ভারতীয় বন্দীদের অপমান অপদস্থ করে কথা বলে এবং তার আদেশে দেওয়ালে ইন্ডিয়ার মানচিত্রের মধ্যে শিশু পর্যন্ত পড়ত তারা। এটা বন্দী ভারতীয়দের জন্য অনেক অপমানজনক ছিল। তখন একজন ইন্ডিয়ান সাহসী ছোট ছেলে ইন্ডিয়ার পতাকা নিয়ে এসে সেটা উত্তোলন করে স্বাধীনতা দিবসে সম্মান প্রদর্শন করে। কিন্তু এটা দেখে পাকিস্তানিদের মাথা খারাপ হয়ে যায়। তখন রাকিম ভাই ছেলেটাকে মারতে আসে, কিন্তু ছেলেটাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে রাজু। এই ছেলেটা রাজুর দলেরই একজন ছিল। দেশের সম্মান রক্ষার্থে রাজু তাদের সাথে মারামারিতে জড়িয়ে যায়, সবাইকে মেরে নাজেহাল বানিয়ে ফেলে এবং নিজ দেশের পতাকার সম্মান সে রক্ষা করে। শেষমেশ পুলিশ এসে রাজুকে একটু রেগে গিয়ে বলে, দেশের এরকম একটা বিশৃঙ্খলা পরিস্থিতিতে তোমার দেশের প্রতি সম্মান দেখাতে হবে, এই বলে তাকে একটা লাথি মারে। এরপর রাজুকে অন্ধকার সেলে বন্দি করে রাখা হয়। এরই মধ্যে কারাগারের একজন পুলিশের সাথে সাতিয়ার যোগাযোগ হয়, যিনি রাজুর সাথে কথা বলিয়ে দিতে পারেন। এরপর পুলিশ ফোনটা নিয়ে রাজুকে দেয়, সাতিয়া তোমার সাথে কথা বলতে চায়। এটা শুনে রাজু যেন উত্তেজিত হয়ে ফোনটা নেয় কথা বলার জন্য, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে কথা না বলেই ফোনটা পুলিশকে দিয়ে দেয় আর বলে, আমি যেদিন জেল থেকে ছাড়া পাবো সেদিন ট্রেন থেকে নেমেই সাতিয়ার হাত ধরে একটা দৌড় দেব, লাইট হাউসে গিয়ে পতাকা নামাবো, তাকে শক্ত করে জড়িয়ে ধরবো, চুম্বন করব। আমি সেই মুহূর্তের অপেক্ষায় থাকবো। ফোনের মধ্যে তার এমন সব আবেগী কথা শুনে সাতিয়াও অনেক আবেগী হয়ে পড়ে। কিন্তু এদিকে সাতিয়ার বিয়ের সময়ও ঘনিয়ে এসেছে, আর মাত্র 3 দিন বাকি আছে। এর মধ্যে যদি বিয়ে না হয় তাহলে মুরালির বাবা মায়ের অসম্মান হবে। এভাবে আর কতদিন অপেক্ষা করবে? চন্দ্র তাকে বোঝাচ্ছিল। এরপর সাতিয়া বলে, আগামীকাল আমাকে কনে সাজিয়ে দিও। পরদিন সাতিয়া কনে সেজে মিনিস্টার ভাবনা সুরাজের বাসার সামনে বৃষ্টির মধ্যে 2 হাত তুলিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ভাবনা বিষয়টা খেয়াল করে। এরপর সে গাড়ি থামিয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করে, মেয়েটা কে? ড্রাইভার মেয়েটাকে উপেক্ষা করে যেতে বলে, কিন্তু সে বলে, একটা মেয়ে কনে সেজে বৃষ্টির মধ্যে এভাবে অপেক্ষা করছে, নিশ্চয়ই মেয়েটা বিপদে পড়েছে। তাই সে দেখা করার জন্য গেটটা খুলে দিতে বলে। এরপর ভাবনার বাসায় বসে সাতিয়া সব ঘটনা তাকে খুলে বলে। সব শুনে ভাবনা তাকে আশ্বস্ত করে, তুমি আমাকে বিশ্বাস করে এত দূর এসেছো, আমি যথাসাধ্য চেষ্টা করব তাদের ছাড়ানোর। তুমি বাড়ি ফিরে যাও, চিন্তা করো না। সাতিয়া বলে, ম্যাডাম, আমি গ্রামবাসীকে কথা দিয়েছিলাম সবাইকে ফিরে আসার পর আমি বিয়ে করব। আবেগী হয়ে নানান কথা বলে সে। তখন ম্যাডাম সাতিয়াকে আশ্বস্ত করে, আগামী 3 দিনের মধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি তোমার লোকদের মুক্ত করার ব্যবস্থা করব। এই কথা শুনে সাতিয়া অনেক খুশি হয়। এরপর চন্দ্রা বলে, গ্রামবাসী যখন এই খবর শুনতে পাবে তারা অনেক খুশি হবে। কিন্তু সাতিয়া এটা ভেবে কান্না করছিল, রাজু জেল থেকে ছাড়া পাওয়ার পর যখন জানতে পারবে আমার বিয়ে হয়ে যাচ্ছে, সত্যিটা জেনে যাবে, তখন পাকিস্তান জেলে থাকার চেয়েও সে অনেক বেশি কষ্ট পাবে। আমি কিভাবে তার সামনে দাঁড়াবো? আমি রাজুর কাছে অযোগ্য।
চন্দ্রা তখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে বলে একটা না একটা সমাধান হয়েই যাবে। পরের দৃশ্যে দেখতে পাই ইন্ডিয়ান এম্বাসি অনেক তোড়জোড় করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে ইন্ডিয়ান ওই 22 জন জেলেকে মুক্ত করার ব্যবস্থা করে। তাই সবাই অনেক খুশি ছিল, বহুদিন পর তারা নিজ বাড়িতে ফিরে যেতে পারবে। এরপর বর্ডারে ইন্ডিয়ান এম্বাসি ও পাকিস্তান বিএসএফ উপস্থিত থেকে তাদের সবার এক এক করে নাম ঘোষণা করে আইডেন্টিটি চেক করে ছেড়ে দেওয়া হচ্ছিল। বাইরেই সাথ্যা অপেক্ষা করছিল, কিন্তু রাজু বের হয়ে আসার পর তার সামনে দাঁড়ানোর সাহস হচ্ছিল না সাথ্যার, তাই সে চলে যায়। এভাবে 22 জন জেলের মধ্যে 21 জনের নাম ঘোষণা করা হয়, এরা মুক্ত। কিন্তু তাদের একজনের নাম, লাচির নাম লিস্টে নাই, সে আটকা পড়ে যায়। কারণ ওই ব্যক্তির কোনো ভোটার আইডি কার্ডই নেই, সে এটা নিজেই করেনি। ইন্ডিয়ান এম্বাসিও তার কোনো আইডেন্টিটি খুঁজে পায় না। কিন্তু রাজু তাকে না নিয়ে এখান থেকে যাবে না। একসাথে এসেছি, চলে যেতে হলে একসাথেই যাব। তখন করিম চাচা লাচিকে একটু ইঙ্গিত দেয়। লাচি তখন বুঝতে পেরে রাজুকে ফিরে যেতে বলে, আমার জন্য চিন্তা করো না। এই কথা বলার কারণ হচ্ছে আগামীকাল সাথ্যার বিয়ে, রাজু ফিরে না গেলে সাথ্যার বিয়ে হয়ে যাবে। কিন্তু রাজু ওখানেই বসে পড়ে, লাচির মুক্তি না হওয়া পর্যন্ত সে ওখানেই বসে থাকবে। করিম চাচা তাকে কিভাবে বোঝাবে, তখন সত্যিটা বলতে সে বাধ্য হয়। তুমি যদি ফিরে না যাও তাহলে আগামীকাল সাথ্যার বিয়ে হয়ে যাবে। তাদের বিয়ের কার্ড রাজুকে দেখানো হয়। এসব জানার পর রাজু ভীষণ কষ্ট পায়, অঝরে সে কান্না করতে থাকে। রাজু বিশ্বাসই করতে পারছিল না সাথ্যা তার সাথে রাগ করে এমন সিদ্ধান্ত নিতে পারে। এরপর সব কষ্ট বুকে চেপে রেখে নিজেকে সে নিয়ন্ত্রণ করে। রাজু একজন লিডার, তাই সে তার দলের কাউকে ফেলে যেতে পারে না। তখন সে লাফ দিয়ে আবার পাকিস্তান বর্ডারে ঢুকে যায় আর লাচিকে নিয়ে বসে পড়ে। তাকে ছাড়া সে যাবে না। পুলিশ রাজুকে বলে, প্লিজ এমন পাগলামি করো না, ঘড়ির কাঁটা যদি 12টা বেজে যায় তাহলে আর তোমাদের আমরা মুক্ত করতে পারবো না। কিন্তু রাজু নাছোড়বান্দা, লাচিকে ছাড়া সে যাবেই না। তখন তার দলের অন্যান্য লোকেরাও ওখানে বসে পড়ে, তারাও এখন আর যাবে না। তখন পাকিস্তান পুলিশ ইন্ডিয়ান এম্বাসিকে বলে, সবকিছু তো দেখলেন, বিষয়টা এখন আপনাদের উপর নির্ভর করছে। যদি রাত 12টার আগেই লাচির আইডেন্টিটি জমা দিতে পারে তাহলে সবাইকে মুক্তি দেওয়া যাবে। তখন ইন্ডিয়ান এম্বাসি মুহূর্তের মধ্যেই বিভিন্ন মন্ত্রী, মিনিস্টার, বড় বড় কর্মকর্তাদের সাথে কথা বলে খুব তাড়াহুড়া করে লাচির আইডেন্টিটি তৈরি করতে থাকে, কারণ এটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। সবশেষে আইডেন্টিটি তৈরি করে ফেলে। যখনই আইডেন্টিটি পাকিস্তান পুলিশকে জমা দেবে তখনই 12টা বেজে যায়। এখন কি উপায়, পাকিস্তান পুলিশের ক্ষমতা নেই তাদেরকে মুক্ত করার, কারণ সময় পার হয়ে গেছে। সকলের তো মাথায় হাত, কি হবে। তখন পাকিস্তান পুলিশ হঠাৎ বলে ওঠে, তাদের ছেড়ে দাও, কারণ পাকিস্তান ঘড়ির কাঁটায় এখনো 12টা বাজেনি, কয়েক মিনিট বাকি আছে, গেটটা খুলে দাও আর খাতায় লিখে রাখো 11টা 55 তাদের ছাড়া হয়েছে। তখন ওখানে থাকা সকলেই খুশিতে আত্মহারা হয়ে যায়। অনেক কষ্টের পর তারা সবাই পাকিস্তান থেকে মুক্তি পায়। এরপর তারা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে সকালবেলা দেখতে পাই সাথ্যা গ্রামে এসে পৌঁছেছে। ট্রেন থেকে নামতেই মুরালি বলে, একদম সময় নেই, 30 মিনিটের মধ্যে লগ্ন, বিয়ের জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যাও। সাথ্যা এমন এক প্রতিজ্ঞায় আবদ্ধ, সে কিছু বলতেও পারছিল না। তখন সাথ্যা লাইট হাউসের দিকে তাকিয়ে দেখে সেখানে পতাকা নেই। এর মানে রাজু নিশ্চয়ই এসেছে, কিন্তু এত আগে সে কিভাবে আসলো। তখন মুরালি বলে, দিল্লিতে যখন কনে সেজেছিলে তখন ভেবেছিলাম আমার জন্য, কিন্তু পরে বুঝতে পেরেছি সেটা ছিল রাজুর জন্য। আর তোমাদের ভালোবাসা বুঝতে পেরে আমি আগেই দিল্লিতে রাজুর জন্য ফ্লাইটের টিকিট বুকিং করে দিয়েছিলাম। মুরালি বলে, তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, তোমাকে ছেড়ে দেওয়া খুবই দুঃখজনক, কিন্তু কিছু করার নেই। আর আমার জন্য তোমার যদি কিছু করতেই মন চায় তাহলে ফ্লাইটের টিকিটের টাকাটা পরিশোধ করে দিও। এটা শুনে সাথ্যা হেসে দেয়। মুরালি সাথ্যাকে রাজুর কাছে ফিরে যেতে বাধা দেয় না। এরপর সাথ্যা এক দৌড়ে ছুটে যায় লাইট হাউসে। রাজু ওখানেই মন খারাপ করে পতাকা নিয়ে দাঁড়িয়েছিল। এখানে দুজন দুজনের কিছু আবেগী ভালোবাসার কথা বলার পর দুজনে এক হয়ে যায়।
অবশেষে দুজনের মিলন হয়, তারা একে অপরকে জড়িয়ে ধরে, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।